নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচ নিয়ে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স পরের রবিবার দিন দুপুর 3:30 থেকে খেলতে নামছে তাদের হোম গ্রাউন্ডে। তো কলকাতা লাস্ট দুটো ম্যাচ এক সপ্তাহ ছাড়া ছাড়া খেলেছে। লাস্ট রবিবার খেলেছিল, তোমার রাজস্থানকে হারিয়েছিল। দেন এই রবিবার খেললো, তোমার লখনৌকে হারালো, আবার পরের রবিবার ম্যাচ। ভালো ব্যাপার কি যে সব থেকে বেশি গ্যাপ এই দুটো ম্যাচেই ছিল, আর সেই দুটো ম্যাচ আমরা জিতেছি। তো অনেক দিন আমরা জিতে আছি, লাস্ট ম্যাচ হারিনি, এই একটা ফিলিং আমাদের মধ্যে রাখতে পারছি। কিন্তু কলকাতা তারা পরের ম্যাচ কি চেঞ্জ করবে কিছু, তাদের পরের ম্যাচে কীরকম প্লেয়িং ইলেভেন হতে পারে সেই নিয়ে তোমাদেরও প্রশ্ন, আমারও একটু আলোচনা করার ইচ্ছে হলো তাই আলোচনা করছি। বাট এই কথাটা মাথায় রেখো যে আমরা যতই আলোচনা করি না করি 80% চান্স রাহানে হয়তো টসের সময় আসবে এবং এসে বলবে উই আর গোয়িং উইথ দ্য সেম টিম। যেটা ভাঙিনি সেটা জোড়ার কি দরকার, আমরা আমাদের উইনিং কম্বিনেশন চেঞ্জ করব না, আমরা টসে জিতলে ব্যাটই করতাম বা টসে জিতে ফার্স্টে ব্যাট করতে যাবে, এটাই রাহানের বক্তব্য হবে এবং সেম টিমই রাখতে পারে। এটা ধরে নিয়ে ভিডিওটা দেখো যে যদি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের মনে হয় যে না আমাদের একটু চেঞ্জ করতে হবে, সেখানে কি করতে পারে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। বাট সেম টিম নিয়ে যাবার চান্স অনেকটাই বেশি, এটা আগেই বলে রাখলাম, ডিসক্লাইমার দিয়ে দিলাম। আর কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টও আই থিঙ্ক তারাও জানে যে তারাও ভুল করছে, বাট তারাও সেই ভুলটা বারবার করতেও চাইছে, মানে নিজের পছন্দের প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্য কিনা জানি না বা কি ভাবনা চিন্তা আছে। আগের দিন অভিষেক নায়ার দেখলাম ম্যাচের পর রিঙ্কু সিংয়ের পিঠটা চাপড়ে দিয়ে বলছে মাই বয় ইজ ডুইং ইট ফর মি, যেটাকে পাতি বাংলা ভাষায় শুনতে একটু খারাপ লাগবে, বললে এটাই বলতে হয় যে রিঙ্কু আমার পেছনটা বাঁচিয়ে দিল। এটাই অভিষেক নায়ার বলতে চাইছে। আরে ভাই, তুমি একটু সঠিক টিম নির্বাচন করো, সঠিক প্লেয়ারদের খেলাও, আমরা কেউ তোমাকে ট্রল করবো না। বাট আমরা যখন চোখের সামনে দেখতে পাচ্ছি যে তুমি ভুলভাল কাজ করছো, ভুলভাল প্লেয়ার সিলেকশন করছো, ভুলভাল দল খেলাচ্ছ, ভুলভাল স্ট্র্যাটেজি নিয়ে নামছো, তখন সমর্থকেরা তোমাকে জিতলেও ট্রল করবে। ব্যাপার তো এখন এমন হয়ে গিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স জেতার পর আমাদের মাঝে মধ্যে মনে হচ্ছে, আনন্দ তো হচ্ছে যে কলকাতা জিতছে, তারপর এটাও মনে হচ্ছে কেকেআর জিতলো মানে আবারও রাহানে এবং অভিষেক নায়ার তারাই কোচ ক্যাপ্টেন থাকবে, সেই একটা চিন্তাও তো ভাই হচ্ছে। তো সেখানে দেখা যাক পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের বুদ্ধি একটু খোলে কিনা। তো যদি আমরা আলোচনা করি হায়দ্রাবাদ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স যদি চেঞ্জ করতে চায় কোন জায়গায় চেঞ্জ করতে পারে, দেখো সত্যি কথা বলতে কি হায়দ্রাবাদের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্স দলে মাথিসা পাথিরানার দরকার হতে পারে। এবং একটা ব্যাপার আমাদের সামনে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে কলকাতার ব্যাটিং স্ট্রাগল করছে, আর কলকাতাকে যদি এখান থেকে জিততে হয় কলকাতার বোলিংয়ের উপরই কলকাতাকে ভরসা করে জিততে হবে। ফার্স্টে ব্যাট করতে হবে, যতটা ফিয়ারলেস ক্রিকেট খেলা যায়, যতটা বেশি রান করা যায় সেটা করতে হবে। 220 230 টার্গেট করার ব্যাপার চলে গিয়েছে, সেটা কেকেআর করতে পারবে বলে মনে হচ্ছে না। বাট 180 185 অব্দি নিয়ে গিয়ে বাকিটা বোলারদের উপর ছেড়ে দিতে হবে, এটা কলকাতা নাইট রাইডার্সের সিম্পল স্ট্র্যাটেজি হওয়া উচিত। এবং মাথিসা পাথিরানার মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখার মানে হয় না। এবং সব থেকে বড় কথা যে আমরা যদি হায়দ্রাবাদের টিমটা দেখি, সেই টিমের এগেনস্টে কলকাতার একটা এক্সট্রা বোলিং অপশান কিন্তু লাগতে পারে। হায়দ্রাবাদকে তুমি ব্যাটিং দিয়ে হারাতে পারবে না, তারা 220 রানও চেস করার ক্ষমতা রাখে যদি তোমাদের বোলিং ভালো না হয়। বাট ভালো কোয়ালিটির বোলিং করলে হায়দ্রাবাদকে 180 190 রান করেও হারানো সম্ভব। যদিও কলকাতা মাঝে মধ্যে যা ব্যাটিং করছে 180 190ও অনেক বড় স্কোর মনে হচ্ছে, তবে হায়দ্রাবাদে হয়তো আমরা বেটার ব্যাটিং কন্ডিশন পেতে পারি, সেই হিসেবে বলছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এবার যদি আমরা হায়দ্রাবাদের টিম দেখি, তাদের টপ 3-তে অভিষেক, হেড এবং ঈশান কিষান তিনজন বাঁহাতি ব্যাটসম্যান, এবং দেন তোমার হেনরিক ক্লাসেন আছে যেও লেফট আর্ম স্পিন খুব ভালো খেলে। ফলে অনুকূল রয়ের এফেক্টিভনেস কিন্তু এই ম্যাচে অনেকটা কমে যেতে পারে এবং রাহানের পক্ষে তাকে দিয়ে বল করানোটাও এই ম্যাচে চাপ হতে পারে। ফলে যখনই অনুকূলের মতো একটা প্লেয়ার যে তোমাকে ইজিলি 2 ওভার তো যে কোনো ম্যাচে দিয়েই দিচ্ছিল, ফলে তুমি একটা বোলার কম নিয়ে খেলতে পারছিলে, তাকে যখন তুমি ইউজ করতে পারবে না তখন কিন্তু বাকি বোলারদের উপর চাপ বাড়বে। সেখানে 5th বোলারের 4টে ওভার হয় গ্রিন রমনদীপকে দিয়ে বার করতে হবে, অথবা ওই জায়গাতে কিন্তু প্রচুর রান কেকেআর কনসিড করতে পারে। সেই জিনিসটা কলকাতা নাইট রাইডার্স কীভাবে সামাল দেয় সেটাই দেখার। এবং সেখানে পাথিরানাকে নিয়ে এলে ড্রপ কী হবে, আরও আগের দিন যা বোলিং করে দিয়েছে ড্রপ হবার চান্স এমনিতেও নেই। এবং বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে যেহেতু ভালো বল করে নতুন বলে, সেখানে তাকে খেলাবে। ফলে কার্তিক ত্যাগী তাকে কি ড্রপ করবে যদি পাথিরানাকে আনতে হয়? একটা ম্যাচের একটা খারাপ ওভার থেকে কার্তিক ত্যাগী যে এত ভালো করেছে কেকেআর হয়ে তাকে ড্রপ করাটাও একদমই সঠিক সিদ্ধান্ত হবে না, যেখানে রমনদীপ, রাহানের মতো প্লেয়াররা বারবার বাজে করার পরও তুমি তাদেরকে ব্যাক করেছো। ত্যাগীকে একটা ওভারের জন্য নিশ্চয়ই ড্রপ করাটাও সঠিক হবে না। তো পাথিরানাকে আনবে কার জায়গায়? তো যদি আমরা এবার একটু কেকেআরের ফরেন প্লেয়ারগুলো দেখি, সেখানে যে 4জন ফরেন প্লেয়ার কলকাতার হয়ে খেলছে সেই 4জন হচ্ছে কারা কারা।
ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন, রবমান পাওয়েল এবং তারই সঙ্গে টিম সাইফাট। আর আমার মনে হয় না গ্রিন এবং নারাইনের ড্রপ হবার কোনো চান্স আছে। ইভেন পাওয়েলকেও হয়তো ম্যানেজমেন্ট ড্রপ করবে না, আগের দিন পাওয়েল রান পায়নি, বাট মাঠের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে দেখছিলাম। এবং সুপার ওভারে তোমার রিঙ্কুর পাশাপাশি পাওয়েলকে পাঠিয়েছিল, যেটা অবভিয়াসলি পাওয়েলের উপর কতটা ট্রাস্ট করে সেটা আমরা দেখেছি। প্লাস কেকেআর ম্যানেজমেন্ট মনে করছে আমাদের মিডিল অর্ডার রান করতে পারছিল না, সেখানে 5-এ পাওয়েল, 6-এ রিঙ্কু, দুজন এক্সপিরিয়েন্স মিডিল অর্ডার ব্যাটসম্যান আমাদের মিডিল অর্ডারকে হয়তো বেশি স্ট্রেংথ দিচ্ছে। ফলে সেই জায়গাতেও আমরা চেঞ্জের সম্ভাবনা দেখছি না, মানে এই 3 জন খেলবে। ফলে একটা স্পট সাইফাট 2টো ম্যাচে পরপর শূন্য করেছে, তার জায়গাতে চেঞ্জ হতে পারে। উইনিং কম্বিনেশনের কথা ভাবতে গেলেও কেকেআর হয়তো ওই একটা জায়গাতে চেঞ্জ করতে পারে, কারণ অ্যালেন বা পাথিরানা ওভারঅল টি20তে হয়তো সাইফাটের থেকে বেটার প্লেয়ার। তো যদি কলকাতা খুব বেশি চেঞ্জ না করতে চায়, সেখানে ডাইরেক্ট অ্যালেনকে দিয়ে সাইফাটকে রিপ্লেস করতে পারে, রঘুবংশী কিপিং করতে পারে, বাকি সেম টিম রেখে দিতে পারে, এটা একটা চেঞ্জ হতে পারে। আর বাকি যেটা আলোচনা করছিলাম যে কলকাতার কি পাথিরানাকে আনা উচিত, আনলে কার জায়গাতে আনতে পারে, সেখানে যদি সাইফাটের জায়গাতে ডাইরেক্ট পাথিরানাকে নিয়ে আসে, একটা ব্যাটসম্যান কম নিয়ে যায়, কারণ এমনিতেও এত ব্যাটসম্যান রেখেও সেই 150 রানই কলকাতা করতে পারছে লাস্ট অব্দি, তা করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে একটা পাথিরানার মতো বোলারের 4টে ওভার কলকাতা নাইট রাইডার্স টিমকে অনেক বেশি সুবিধা দিতে পারে, কারণ আমরা দেখতেই পাচ্ছি অনুকূল রয়ের মতো প্লেয়ারকে হায়দ্রাবাদ ম্যাচে বল করানোটা টাফ হতে পারে। সেটাও কিন্তু খারাপ সিদ্ধান্ত হবে না, যেখানে তুমি ডাইরেক্ট বোলিং অ্যাটাকটাকে স্ট্রেংথ দিতে পারবে। বরুণ এবং নারায়ণের মতো দুটো স্পিনার, তার পাশাপাশি তোমার পাথিরানা, কার্তিক ত্যাগী, বৈভব আরোরা, 3জন ফাস্ট বোলার, সঙ্গে ক্যামেরন গ্রিন তোমার 6th বোলিং অপশান, এবং সেইভাবে কলকাতা একটা প্লেইং 11 নিয়ে যেতে পারে। তো যদি আমাকে বলো প্রেডিক্ট করতে হায়দ্রাবাদের এগেনস্টে কলকাতার প্লেইং 11 কি হবে, হয়তো রাহানে বলবে একটা চেঞ্জ আমরা করছি, বলতেও পারে উইনিং কম্বিনেশন নিয়েই যাচ্ছি, তো সেটাতে কিছু করার নেই। তো প্রথমত একটা চেঞ্জ হতে পারে, অ্যালেন আসতে পারে সাইফাটের জায়গাতে, সেই একটা চেঞ্জ হতে পারে। আর নয় সেকেন্ড চেঞ্জ যেটা হতে পারে সেটা হচ্ছে সাইফাটের জায়গাতে তোমার আসতে পারে পাথিরানা। এবার যদি কলকাতা নিজেদের ব্যাটিং ডেপথটাও ইউজ করতে চায়, সেক্ষেত্রে কলকাতা ফার্স্টে ব্যাট করতে গেলে এই টাইপের একটা ভাবনা চিন্তাতেও কলকাতা যেতে পারে বলে আমার মনে হয়, যেখানে আমার মনে হয় কলকাতা সুনীল নারায়ণকে ডাইরেক্ট ওপেনিংয়ে নিয়ে এসে বাকি ব্যাটিং অর্ডারটা সেম রাখতে পারে। তবে সেটা হয়তো করবে না, কারণ নারায়ণকে ট্রাস্ট করছে না। আর এমনিতেও তোমার প্যাট কামিন্সের মতো বোলার যখন বল করবে, তার হার্ড লেন্থ বোলিং ফেস করতে নারায়ণের অসুবিধা হতে পারে। ফলে সেই জায়গাতে যদি রাহানে আর রঘুবংশী একসাথে ওপেন করে, গ্রিনকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া যেতে পারে। বাট আই থিঙ্ক গ্রিন 3-এ ঠিক আছে। যখন পাওয়েলকে 5-এ নিয়ে এসেছো, গ্রিনকে 4-এ না খেলিয়ে 3-এও খেলানো যেতে পারে যদি রাহানে আর রঘুবংশী ওপেন করে। সেক্ষেত্রে রাহানে রঘুবংশী ওপেন, 3-এ ক্যামেরন গ্রিন, 4-এ তেজস্বী ধাইয়া। জানি খেলাবে না, তাও বলতে ভালো লাগে। তবে সঠিক প্লেইং 11 বানাতে গেলে 4-এ অবশ্যই তেজস্বীকে কিন্তু আনা যেতে পারে, ওই জায়গাতে তার ব্যাটিংটা শুটও করবে। অনেকে বলতে পারো 4-এ রিঙ্কুকেও খেলানো যেতে পারে, অবশ্যই যেতে পারে, বাট ম্যানেজমেন্ট সেটা নাও করতে পারে, কারণ রিঙ্কু যতবার একটু আগের দিকে এসেছে খুব একটা ভালো খেলতে পারেনি, 6 নম্বরই পারফরমেন্স দিচ্ছে আপাতত। ফলে 5-এ পাওয়েল, 6-এ রিঙ্কু, 4 নম্বরে কি তেজস্বীকে যদি না আনতে চায়, সেক্ষেত্রে অনুকূলীকেও 4-এ পাঠিয়ে দেওয়া খুব একটা খারাপ আইডিয়া কিন্তু হবে না, যেখানে তার ব্যাটিংটাকে আর একটু বেটার ইউজ কিন্তু করা যেতে পারে, এবং একটা বাঁহাতি ব্যাটসম্যানের অপশানও টপ 4-এ চলে আসতে পারে। জানে না সেরকম কিছু করবে কিনা। এবং দেন 7-এ রমনদীপকেই খেলাবে, কারণ রমনদীপ যতই বাজে খেলুক তাকে কেকেআর ড্রপ করবে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। আইডিয়াল সিচুয়েশনে এটা হতে পারতো 4-এ তেজস্বী, 5-এ রবমান পাওয়েল, 6-এ রিঙ্কু, 7-এ অনুকূল, এবং দেন আমার মনে হয় যে 8 নম্বর জায়গাতে কলকাতা সুনীল নারায়ণকে খেলাক, এবং দেন 9, 10, 11 আমি বলবো বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা এবং পাথিরানা, এই 3 জনকে রাখতে। ফলে তোমার মেন বোলারগুলো তুমি তোমার প্লেইং 11-এ পেয়ে গেলে, এবং দেন ফার্স্টে যেহেতু আমরা ব্যাট করতে যাবে কেকেআর, এটাই ভাবছি। যদিও হায়দ্রাবাদ টস জিতলে তারাও ফার্স্টে ব্যাট করতে চলে যেতে পারে, রাহানে টস জিতলে ডেফিনেটলি ফার্স্টে ব্যাট করবে। তো সেই জায়গাতে কিন্তু কলকাতা যেটা করতে পারে সেটা হচ্ছে 12 নম্বরে যদি রমনদীপকে প্লেইং 11-এ রাখে, সেখানে তেজস্বী এবং তোমার কার্তিক ত্যাগী তাদেরকে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে রাখতে পারে। যদিও কলকাতা হয়তো সেখানেও তেজস্বীর আগে মনীষ পান্ডেকেই চুজ করবে, যদি এই স্ট্র্যাটেজিতে যায়, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি। আর নয় যদি তেজস্বীকে প্লেইং 11-এ রাখে, রমনদীপ এবং কার্তিক ত্যাগীকে ওই জায়গাতে রাখতে পারে। আমার মনে হয় হিসেবটা সিম্পল হওয়া উচিত। যদি ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে খেলে দেয়, সেখানে তোমাকে একটা এক্সট্রা ব্যাটসম্যান আনতে হবে না, তুমি কার্তিক ত্যাগীকে নিয়ে আসো, এবং সেখানে ত্যাগী, আরোরা, পাথিরানা, বরুণ, নারায়ণ 5টা সলিড বোলিং অপশান পেয়ে যাচ্ছ। আর যদি ব্যাটিং স্ট্রাগল করে যায়, সেখানে তোমাকে একটা এক্সট্রা ব্যাটসম্যান আনতে হবে, সেক্ষেত্রে হয়তো তুমি কার্তিক ত্যাগীকে আনতে পারবে না, এবং সেই জায়গাতে ক্যামেরন গ্রিনের ওপর তোমাকে অ্যাজ এ 5th বোলার ট্রাস্ট করতে হবে, এবং সেখানে মিডিল ওভারে গ্রিনের উপর বড় দায়িত্ব দিতে হবে। আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্সের সিম্পল স্ট্র্যাটেজি এটা হওয়া উচিত। বাট ম্যানেজমেন্টের মাথায় যেহেতু এত বুদ্ধি নেই, তারা এত কিছু করবে কিনা সেই নিয়েও সন্দেহ আছে। পাথিরানাকে প্লেইং 11-এ আনবে কিনা আমার সেই নিয়েও সন্দেহ আছে। হয়তো শুধুমাত্র ফিন অ্যালেনকে আনলো, সাইফাটকে রিপ্লেস করলো, সেটাও হতে পারে। আবার সেম 11 নিয়েও যেতে পারে, যেরকমটা আমরা দেখেছি।
অনেক কিছু সম্ভাবনা আছে, বাট যে সেকেন্ড লাইন আপটা বললাম, এই লাইন আপটা, আই থিঙ্ক এটা কিন্তু অনেক বেশি কলকাতা দলকে ব্যালেন্স দিতে পারে আমার যা মনে হচ্ছে। আমি যতটুকু ক্রিকেট বুঝি, আমার মনে হয় হায়দ্রাবাদকে হারাতে হলে তোমাকে ভালো বোলিং করে হারাতে হবে, এবং সেই জায়গাতে তোমাকে হয়তো আরোরা এবং নারায়ণকে দিয়েও বোলিং অ্যাটাক স্টার্ট করতে হতে পারে, এবং মিডিল ওভারে সেখানে বরুণের পাশাপাশি কার্তিক ত্যাগী বা কিছুটা পাথিরানার ওভার দিয়ে তোমাকে মিডিল ওভারটা কন্ট্রোল করতে হবে, কারণ মিডিলে হায়দ্রাবাদের ক্লাসিন বা অনিকেত ভার্মার মতো প্লেয়ারদের তুমি কোয়ালিটি ফাস্ট বোলিং দিয়ে আটকে দিতে পারবে। তবে দেখা যাক, কেকেআর ম্যানেজমেন্ট তো অন্য লেভেলে চলে, তারা কীরকম দল সিলেক্ট করে। আমি আমার মতামত বললাম, এবং তারই সঙ্গে কেকেআর ম্যানেজমেন্ট কী করতে পারে সেটাও বললাম। তো তোমরা তোমাদের মতামত জানিও যে কোনটা বেস্ট হবে, ম্যানেজমেন্ট কী করবে তাতে সেটা বাদ দাও, তোমাদের কি মনে হয় যে কোনটা বেস্ট হবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।